নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যে যেখানে আছো নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো, তাই না? ঢাকা উদ্যান পাবলিক স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আবুল কাশেম, সহকারী শিক্ষক, রসায়ন বিজ্ঞান, ঢাকা উদ্যান পাবলিক স্কুল। আমি এখন তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থার 2.5, 2.6 ও 2.7 পাঠের মোমবাতির জ্বলন ও মোমের অবস্থা এবং গলনে স্ফুটন অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আলোচনা করব। সাথে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে পাতন ও ঊর্ধ্বপাতন। তাহলে চলো আমরা প্রথমে আলোচনা করি মোমের জ্বলন ও মোমের অবস্থা, তাই না? আচ্ছা, আমি তোমাদেরকে একটা জ্বলন্ত মোম দেখাবো। এটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, একটা মোম জ্বালানো অবস্থা আছে। এই মোমটা ছিল অনেক বড়, তাই না? অর্থাৎ এই মোমটা যখন আমরা আগুনে ধরালাম তখন কিন্তু মোম আস্তে আস্তে পুড়ে পুড়ে নিচের দিকে চলে আসে। ইভেন দেখো আরেকটা জিনিস, মোম যখন জ্বালানো হয় তখন কিন্তু মোম গলে নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে পড়ে এবং সে কিন্তু আস্তে আস্তে কঠিন মোমে পরিণত হয়। অর্থাৎ একটা মোমবাতি জ্বালালে এখানে কোন কোন ঘটনা ঘটে, সে কয়টা অবস্থায় থাকে, সেটা নিয়ে আমি এখন তোমাদের মাঝে আলোচনা করব। আচ্ছা, আমরা একটু এই ছবির দিকে তাকায় দেখি। এই ছবিতে আমি একটা মোমবাতি আঁকার চেষ্টা করেছি। এই মোমবাতিতে দেখো তো, এই মোমবাতিতে যখন আমি আগুনে ধরালাম, যখন আমি আগুনে মোমবাতিটা সুতা ধরানো হলো, তখন এই মোমের সুতার সাথে যে মোমগুলো আছে এবং আগুনের সংস্পর্শে সাথে সাথে পড়ে তরলে পরিণত নিচের দিকে চলে আসে, তাই না? হ্যাঁ, এই ঘটনাই তো ঘটে। তারপরে এখান থেকে মোম কিছু কিছু উড়ে বাষ্পে পরিণত হয়ে যায়, তাই তো? অর্থাৎ একটা জিনিস খেয়াল করো তো, এই মোম অর্থাৎ এই কঠিন মোমকে যখন আমি তরলে পরিণত করি, মোমকে যখন আমি হিট দিই বা আগুনের সংস্পর্শে আনা হয়, তখন এই মোমটা তরল মোমে পরিণত হয়, তাই তো? এবং এই তরল মোমকে যখন আরো বেশি তাপ দেওয়া হয় বা আগুনের সংস্পর্শে আনা হয়, তখন এই মোমটা কিন্তু বাতাস উড়ে বাষ্প মোমে পরিণত হয়, তাই তো? অর্থাৎ এই মোমটা যখন আমরা দেখো এখান থেকে সুতা আস্তে আস্তে পড়তে থেকে নিচের দিকে নামতে থাকে, কিছু মোম পড়ে পড়ে উপরের দিকে চলে যায়। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাই না এই মোমটা, শুধু দেখি কিছু মোম গলে তরলে পরিণত নিচের দিকে জমা হয় এবং সেটা আস্তে আস্তে কিন্তু এই দেখো সে মোমের গায়ে লেগে থাকে। এই মোমগুলো কিন্তু পরবর্তীতে পুনরায় কঠিন পদার্থে পরিণত হয়। তাহলে এই যে মোম আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, মোমটা যায় কোথায়? সেটা বাষ্প আকারে চলে যায়, যেটা আমরা দেখতে পাই না। আচ্ছা, এবার আমরা তোমাদের একটু দেখানোর চেষ্টা করে দেখো, কঠিন মোমকে আমরা যখন তাপ দিলাম তরল মোমে পরিণত হলো। এই তরল মোম পুনরায় তাপ গ্রহণ করে বা আগুনের সঙ্গে থাকা অবস্থায় বাষ্প মোমে বা বাষ্পীয় মোমে পরিণত হয়। এই বাষ্প মোমটা বাতাসে ঘুরে বেড়ায়। বাতাসে ঘোরার পরে এই বাষ্প মোমটা বাতাসের থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। অর্থাৎ বাতাসের অক্সিজেনটা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস, জলীয় বাষ্প, অর্থাৎ জলীয় বাষ্প বলতে পানি বোঝানো হচ্ছে, পানি প্লাস আলো ও তাপ শক্তিতে পরিণত হয়, তাই না? আমরা কিন্তু জানি মোম হচ্ছে কি? মোম হচ্ছে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন সম্পর্কে আমরা একটু জানি। এই হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন প্লাস কার্বন, অর্থাৎ যে সকল যৌগগুলা কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত বা যাদের মধ্যে কার্বন ও হাইড্রোজেন থাকে তারা হচ্ছে হাইড্রোকার্বন, তাই না? তাহলে মোমবাতির জ্বলন সম্পর্কে আমরা একটু জানতে পারলাম এবং মোমের অবস্থা, অর্থাৎ দেখো তো একদম পুরা মোমটা ছিল কঠিন পদার্থে। এই যখন সে তাপ গ্রহণ করলো বা তাপ দেওয়া হলো তখন তরলে পরিণত হলো এবং যখন আগুনের সংস্পর্শে আসে তখন কিন্তু সে আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়ে গেল। অর্থাৎ মোম কিন্তু তিনটা অবস্থায় আছে, কঠিন, তরল ও গ্যাসীয়। পরবর্তীতে কিছু মোম আবার মোম গুলা কিসে হয়? বাষ্প থেকে। কিছু মোম গলে তরল হয়, তরল থেকে আবার পুনরায়
কঠিন পদার্থে পরিণত হয়, তাই না? অর্থাৎ মোম তিনটা অবস্থায় থাকে, কঠিন, তরল ও গ্যাসীয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু আসি গলন ও স্ফুটন। গলন ও স্ফুটন, তাই না? আচ্ছা, গলন ও স্ফুটন বলতে কি বোঝায়? গলন, আমি যদি গলনের কথা করি, দেখো আমি যদি লোহাকে তাপ দেই, কঠিন লোহাকে তাপ দিলে সে আস্তে আস্তে গলে তরলে পরিণত হয়। অর্থাৎ কোন কঠিন পদার্থ গলে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে তার গলন। কঠিন পদার্থ গললো তরলে পরিণত, সেটা হচ্ছে গলন। তাহলে এই যে কঠিন পদার্থকে তরলে পরিণত, শুধু মানে এমনি এমনি তরলে পরিণত হবে না, তাকে কি করতে হবে? তাপ দিতে হবে। তাহলে আমরা বলতে পারি কঠিন পদার্থকে তাপ দিয়ে তরলে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে গলন। যেমনটা আমরা দেখেছিলাম মোমের ক্ষেত্রে। অর্থাৎ কঠিন মোমকে আমি তাপ দিছি, তাপ দিয়ে কি করছি? তরলে পরিণত করছি, সুতরাং এটা একটা গলন প্রক্রিয়া। তাহলে গলনাঙ্কটা কি? গলন পরীক্ষায় না আসলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে গলনাঙ্কটা আসে। এই গলনাঙ্কের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে আমার অন অ্যাটমোস্ফিয়ার চাপ, অর্থাৎ এক বায়ুমণ্ডল চাপ বা অন অ্যাটমোস্ফিয়ার চাপে কোনো কঠিন পদার্থকে তাপ দেওয়ার ফলে, তাপ কিন্তু সব জায়গায় দিতে হবে, অর্থাৎ কঠিনকে তরলে পরিণত করতে হলে অবশ্যই তোমার তাপ দিতে হবে, তাপ ছাড়া কিন্তু তরলে পরিণত হবে না, তাই না? তাহলে অন অ্যাটমোস্ফিয়ার চাপে বা এক বায়ুমণ্ডল চাপে কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান ফলে যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে বলা হয় গলনাঙ্ক, অর্থাৎ সেই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। আমি যদি আরেকবার বলি, অন অ্যাটমোস্ফিয়ার চাপে কোনো কঠিন পদার্থকে তাপ প্রদানের ফলে ওই কঠিন পদার্থটা যে তাপমাত্রায় তরলে পরিণত হয় তাকে বলা হয় গলন বা গলনাঙ্ক, তাই না? আচ্ছা, এই যে মোমটা কঠিন থেকে তরলে পরিণত হয়েছে, এখানে নিশ্চয়ই একটা তাপমাত্রা লাগছে, সেই তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ মোমের গলনাঙ্ক হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমরা ফারেনহাইটে বলতে চাই তাহলে 99 ফারেনহাইট। অর্থাৎ মোম কঠিন থেকে তরলে পরিণত হতে যে গলনাঙ্কটা লাগে, অর্থাৎ যে তাপমাত্রাটা লাগে, সেটা হচ্ছে তার 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা 99 ফারেনহাইট। আচ্ছা, এরপরে যদি আমরা আলোচনায় আসি, একটু দেখো তো, এরপরে এই তরল মোমটা আস্তে আস্তে কিন্তু বাষ্পে পরিণত হয়েছে, তাই না? অর্থাৎ তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়ার ফলে, অর্থাৎ তাপ গ্রহণ করবে আগে, এখানে কিন্তু তাপের প্রয়োজন আছে। তাপ ছাড়া কিন্তু তরল পদার্থ শুধু শুধু বাষ্পে পরিণত হবে না। যখন আমরা পানি ফোটাই বাসা বাড়িতে বা ভাত রান্না করি, একটা জিনিস লক্ষ্য করছো, কলস বা হাড়ির পাতিলের উপর দিয়ে বাষ্পকের কিছু উড়ে চলে যায়। এটা তৈরি করতে হবে তোমাকে অবশ্যই নিচে থেকে তাপ দেওয়া লাগে, তাই না? তাপ ছাড়া কিন্তু হয় না। তাহলে এই যেহেতু আমরা তাপ দেই, তাহলে এই তরল পদার্থকে তাপ প্রদানের ফলে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াই হচ্ছে স্ফুটন। তাহলে স্ফুটন অঙ্কটা কি? এই গলনাঙ্কর মতোই এখানেও অন অ্যাটমোস্ফিয়ার চাপ বা এক বায়ুমণ্ডলের চাপে কোনো তরল পদার্থকে, এখানে কিন্তু তরল পদার্থ, একটা জিনিস মনে রাখবা, তরল গলনাঙ্কের ক্ষেত্রে বা কঠিন পদার্থ তরল পদার্থ পরিণত হবে, আর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে তরল পদার্থ বাষ্পে পরিণত হবে। অর্থাৎ অন অ্যাটমোস্ফিয়ার চাপে কোনো তরল পদার্থকে তাপ প্রদানের ফলে উক্ত তরল পদার্থ যে তাপমাত্রায় তরল থেকে বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রাকে বলা হয় উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক, তাই না? তাহলে আমি যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তরল মোমকে বাষ্পে পরিণত করতে এর স্ফুটনাঙ্ক হচ্ছে 370 ডিগ্রি সেলসিয়াস, আর আমি যদি ফারেনহাইটে প্রকাশ করি তাহলে 698 ফারেনহাইট, তাই না? আবার আরেকটা জিনিস দেখো, কঠিন বরফ, আমি যদি আরেকটা জিনিস দেখাই, তোমাদের যদি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি, একটু খেয়াল করো। বরফ, অর্থাৎ
বরফ, এই বরফ আমরা যদি ফ্রিজ থেকে বরফটা বাইরে বের করি তখন সে আস্তে আস্তে গলে যায়, তাই না? অর্থাৎ তরল পানিতে পরিণত হয়, পানি বা যেটাই বলো পানি বা তরল পদার্থ। এই পানিকে আমি পরবর্তীতে হিট দিলাম, হিট দিলে সে বাষ্পীয় বা বাষ্পীয় পদার্থে পরিণত, বাষ্পীয় পানি বা জলীয় বাষ্প, যেটাই বলো বাষ্পীয় পানি বা জলীয় বাষ্প, জলীয় বাষ্প যেটাই বলো। আচ্ছা, এখান থেকে দেখো বরফ তাপ গ্রহণ করে পানিতে পরিণত হতে এখানে যেটা তাপ দেওয়া লাগে না, এই জন্য এর গলনাঙ্ক হচ্ছে 0°C, আর পানি থেকে বাষ্পে পরিণত করতে অবশ্যই আমার তাপ দিতে হয়। এখানে আমার তাপের প্রয়োজন হয় 100°C। এই জন্য বলা হয় পানির গলনাঙ্ক হচ্ছে 0°C, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা, স্ফুটনাঙ্কের বা স্ফুটনের বিপরীত প্রক্রিয়া আছে ঘনীভবন। অর্থাৎ স্ফুটন তরল থেকে বাষ্পে পরিণত করতে আমার অবশ্যই তাপ দিতে হয়, আর স্ফুটন আর অর্থাৎ ঘনীভবনের সময় তাপ সরিয়ে নিতে হয়, যেটা আমি পরবর্তীতে পাতন ও ঊর্ধ্বপতনের মধ্যে আলোচনা করব। জাস্ট এখানে একটু জেনে রাখো, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া আছে ঘনীভবন। আচ্ছা, এবার আমরা শিখব পাতন, তাই না? তাহলে পাতন আমি শিখানোর আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। পাতন সমান সমান হচ্ছে বাষ্পীভবন, ভবন যোগ ঘনীভবন, তাই না? আচ্ছা, তাহলে পাতনের সংজ্ঞার আগে আমরা আজ শিখব বাষ্পীভবন ও ঘনীভবন। বাষ্পীভবন হচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কঠিন পদার্থ দরকার হয় না, তরল পদার্থ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ এই দুইটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। হ্যাঁ, অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, বাষ্পীভবন অর্থাৎ বাষ্পে পরিণত করতে হবে। বাষ্পে কে পরিণত হয়? তরল পদার্থ, তাই না? অর্থাৎ কোন তরল পদার্থকে তাপ প্রদানের ফলে উক্ত তরল পদার্থে বাষ্পে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন, তাই না? অর্থাৎ তরল বাষ্পে পরিণত হয় বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, এবার যদি আমরা ঘনীভবনের কথা আলোচনা করি বা বাষ্পীভবনের একটা উদাহরণ দিয়ে দেখো, আমরা যখন চা খাই তখন কিন্তু কিছু ধোঁয়া অর্থাৎ জলীয় বাষ্প আকারে বের হয়, কিছু জলীয় বাষ্প আকারে বের হয়, সেটাই হচ্ছে বাষ্পীভবন, অর্থাৎ বাষ্প আকারে কিছু উড়ে যায়। এবার যদি আমরা ঘনীভবনে আসি, এই ঘনীভবন হচ্ছে এই যে যেটা উড়ে চলে গেল সেটাকে আমি ধরলাম, ধরলে সে পুনরায় তরলে পরিণত হতে হবে, এই এটা হচ্ছে বাষ্পীভবন। আর এটা হচ্ছে ঘনীভবন, এই, তাই না? অর্থাৎ এই বাষ্পটাকে আমি ধরে, এখন সে গরম রয়েছে, এখন আমার কি করতে হবে? তাপটা সরাতে হবে বা শীতলীকরণ করতে হবে। তাহলে কি করতে হবে? এই বাষ্পটাকে অর্থাৎ বাষ্পীয় পদার্থকে তাপ সরায়ে বা শীতলীকরণ করে পুনরায় তরলে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। দেখো তো এবার মিলে কিনা? অর্থাৎ স্ফুটনের সময় তাপ দিয়ে বাষ্পে পরিণত করতে হয়েছে, এটা হচ্ছে স্ফুটন, আর ঘনীভবন হচ্ছে ওই তাপটা সরাই দিতে হবে, শীতলীকরণ করলেই সেটা তার পূর্বের অবস্থায় বা তরলে পরিণত, এটা হবে তার ঘনীভবন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো স্ফুটনের বিপরীত প্রক্রিয়া আছে ঘনীভবন। এই দুইয়ের প্রক্রিয়াকে বলা হয় পাতন। অর্থাৎ পাতনে যদি আমরা সংজ্ঞায় সুন্দর করে বলতে চাই, কোন তরল পদার্থকে প্রথমে তাপ প্রদান করে গ্যাসীয় পদার্থে পরিণত করা বা বাষ্পীয় পদার্থে পরিণত করা, পরবর্তীতে সেই বাষ্প পদার্থকে তাপ সরিয়ে পুনরায় তরলে পরিণত করার প্রক্রিয়াই হচ্ছে পাতন, তাই না? তাহলে আমি লিখতে পারি পাতন সমান সমান বাষ্পীভবন যোগ ঘনীভবন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি ঊর্ধ্বপাতন।
আচ্ছা, ঊর্ধ্বপতনের মধ্যে একটু দেখো তো, আমি যদি এই জিনিসটা আবার লিখি, হ্যাঁ, কঠিন মোম। এই কঠিন মোমকে যখন আমি তাপ দিচ্ছি তরলে পরিণত হয়েছে, তরল থেকে আবার তাপ দিলে বাষ্পে পরিণত হয়েছে। কিন্তু পৃথিবীতে এমন এমন পদার্থ আছে যাকে এখানে আমি হিট দিলাম, সে সরাসরি এই অবস্থায় পরিণত না হয়ে লাফ দিয়ে এখানে চলে আসলো। আছে না? আছে। এই সকল পদার্থকে বলা হয় ঊর্ধ্বপতন। ঠিক আছে? অর্থাৎ যে সকল পদার্থকে, যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি সে তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়, তাদেরকে আমরা বলি ঊর্ধ্বপতন। ক্লিয়ার? তাহলে এই ঊর্ধ্বপতন পদার্থের মধ্যে আছে তোমার নিশাদল অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড। এরপরে আছে কর্পূর। এরপরে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে ন্যাপথলিন, তাই না? বিভিন্ন ধরনের এই পদার্থগুলো আছে, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখতে পারলাম? শিখতে পারলাম হচ্ছে মোমবাতির জ্বলন, মোমের তিনটা অবস্থা, গলন ও স্ফুটন, পাতন ও ঊর্ধ্বপতন। আমি আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো। তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজটা একটু তোমরা লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্ন 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার অনুশীলন সৃজনশীল প্রশ্ন হচ্ছে 2 নাম্বার, পৃষ্ঠা হচ্ছে 34, তাই না? আচ্ছা, আমি তোমাদেরকে একটু বইটা দেখিয়ে দেই। এই দেখো, এই 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন তোমাদের বাড়ির কাজ, 2 নাম্বার। ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।